আহ! ব্যথায় শব্দ করেই বেলা সামান্য নড়ে উঠল। পুরো শরীর যেন অবশ হয়ে আছে। মাথার ভেতরে তীব্র যন্ত্রণা কিছুটা কমলেও এখনো অস্বাভাবিক ভারী লাগছে মনে হচ্ছে। সে যেন ২ যুগ ধরে ঘুমিয়েছিল। প্রথমে ধীরে ধীরে চোখের পাতা খুললেও তীব্র আলোর ঝলকানিতে আবারও বন্ধ করে ফেলল। এক হাত দিয়ে চোখ কুঁচলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। ঘুম পুরোপুরি কাটতে প্রায় ৩০ সেকেন্ড লেগে গেল। কিন্তু চোখ খুলেই নিজের মুখের একদম সামনেই ২-৩ জন অপরিচিত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করে উঠল। বেলার আকস্মিক চিৎকার সামনে থাকা ৩ জনও যেন তার চেয়ে বেশি ভয় পেয়ে গেল। একজন চিৎকার করতে করতেই পাশে রাখা বাঁশের খুঁটি জড়িয়ে ধরল, আরেকজন দৌড়ে গিয়ে বিছানার কোণায় লুকিয়ে পড়ল, আর ৩য় জন কোনোরকমে নিজেকে সামলে কিছুটা দূরে সরে বিস্ফারিত চোখে বেলার দিকে তাকিয়ে রইল। নিজের ভয়টাও যেন মুহূর্তেই ভুলে গেল বেলা। বিস্মিত চোখে ৩ জনের কাণ্ডকারখানা দেখতে লাগলো। সে কিছুই বুঝতে পারছে না। ভয় তো তার পাওয়ার কথা, কিন্তু এরা এমন আচরণ করছে কেন? বিষয়টা সত্যিই অদ্ভুত। কিরে, তোরা এভাবে ভয় পেয়ে লুকাচ্ছিস কেন? খুন লং যদি ভয় পেয়ে যায় তাহলে চাও খাওং, আমাদের কাউকে আসতে রাখবে না। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা থাই ভাষার কথাই বাকি দুজন ধীরে ধীরে নিজেদের জায়গা থেকে বেরিয়ে এলো। এরপর তারা বেলার সামনে এসে মাথা নত করে সম্মান জানালো। হঠাৎ এমন আচরণে বেলা ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। এরা কি বলছে তার একটাও তার মাথায় ঢুকছে না। একজন বাঙালি মেয়ের সামনে যদি সবাই থাই ভাষায় কথা বলে তাহলে সে বুঝবে কিভাবে? এক মুহূর্তের জন্য বেলার মনে হলো সে যেন কোনো অচেনা জগতে এসে পড়েছে। তাই চারিপাশে তাকিয়ে জায়গাটা বোঝার চেষ্টা করলো। যে ঘরে সে আছে সেটি সম্পূর্ণ কাঠের তৈরি। শুধু ঘর নয়, ভেতরের আসবাবপত্র সব কাঠের। আমি এখানে কেন? আর আপনারা কারা? বেলার বাংলা শুনে দুজন শুধু তার মুখের দিকে তাকিয়ে রইল। তবে আরেকজন মেয়ে তার ভাষা বুঝতে পারল। সে ভাঙা ভাঙা বাংলায় গলায় বলল, আপনি এখন ছায়ামহলে আছেন। আমরা এখনকার সার্ভেন্ট। আমি রাজা ও লুসি, আর ও ছোট্ট ছেলেটা লুয়াং। আপনার নাম বেলা, তাই তো? রাজার কথায় বেলা নীরবে মাথা নাড়ল। আপনার কি এখানে মাথায় ব্যথা করছে বা শরীরের অন্য কোথাও কষ্ট হচ্ছে? বেলা মাথা নেড়ে না জানালো। এদিকে লুসি আর লুয়াং এগিয়ে এলো। আর রাচা ফি কুং নং তো থাই ভাষা বলতে পারে না, এখন কি হবে? আমরা তো ঠিক মতো কথাই বলতে পারবো না। কথাটা বলেই লুয়াং মাথা নিচু করে ফেললো। বেলা যেন অবাকের পর অবাক হচ্ছে। এই ভাষা সে আজীবনে কখনো শুনেছে বলে মনে হয় না, তাই বুঝতে পারছে না এরা কোন ভাষার কথা বলছে। ঠিক তখনই দরজা ঠেলে কেউ ভেতরে ঢুকলো। সঙ্গে সঙ্গে রাসা, লুচি আর লুয়াং একপাশে সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। বেলা রিহানকে দেখে ভ্রু কুঁচকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার পেছনে সাদা আফরেন পরা একজনকে ঢুকতে দেখে চুপ করে সোজা হয়ে বসলো। চেক হার। রিহানের নির্দেশ শুনে ডাক্তার দ্রুত বেলার কাছে এগিয়ে এলেন। একজন মধ্যবয়স্ক অপরিচিত পুলিশকে নিজের এত কাছে আসতে দেখে বেলা ভয় পেয়ে গেল। ডাক্তার তার পাশে যেতে পাশে বসতে যেতেই সে চিৎকার করে পিছিয়ে গেল। আপনি আমার কাছে বসছেন কেন? দূরে যান। প্লিজ আমার কাছে আসবেন না। বেলার বাংলা ভাষা ডাক্তার বুঝতে পারল না, কারণ এখানে সবাই প্রায় থাই ভাষায় কথা বলে। কেবল রাচা আর বেলাই বাংলায় কথা বলছে। বেলার চিৎকার শুনে রিহান দ্রুত বিছানার পাশে এসে দাঁড়ালো। কি হয়েছে ম্যাম? এভাবে চিৎকার করছেন কেন? আপনার কি কোনো সমস্যা হচ্ছে? রিহানের কথা শুনে বেলা যেন একটু সাহস পেল। আপনি এই লোকটাকে এখান থেকে নিয়ে যান। উনি আমার কাছে কেন আসছেন? আর আপনার সেই স্যার কোথায়? আমি কোথায় আছি? আমাকে এখানে কেন আনা হয়েছে? একটার পর একটা প্রশ্ন করলেও রিহান সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কিছুক্ষণ নীরব থেকে শান্ত গলায় বলল, ম্যাম, উনি আমাদের ফ্যামিলি ডাক্তার। আপনাকে চেক আপ করতে এসেছেন। বলতে পারেন আপনি সুস্থ হয়ে উঠেছেন মূলত তার চিকিৎসাতেই। সুস্থ হয়ে উঠেছি মানে? আমি কখন অসুস্থ ছিলাম? কথাটা বলতে বলতেই হঠাৎ কিছু স্মৃতিতে মানসপটে ফিরে এলো বেলার। শেষবার সে সেই ভয়ঙ্কর জঙ্গলে ছিল। তারপর সেই দানবের আদেশে জ্বলন্ত কয়লা আর ভাঙা কাছের উপর দিয়ে হেঁটেছিল। পুরো দৃশ্যটা মনে পড়তেই শিউরে উঠল তার শরীর। কি ভয়াবহ ছিল সেই মুহূর্তগুলো! রিহান শান্ত স্বরেই বলল, ম্যাম, আগে চেকআপটা করে নিন। রিহানের কথা শুনে বেলা নাক ফুলিয়ে মুখ ফিরিয়ে নিল। চেনে না জানে না, তাদের কথা মতোই এখন সব করতে হবে নাকি? না, আমি চেকআপ করাবো না। আগে বলুন আমি কোথায় আর আমার মামা কোথায়?
আপনারা আমার মামার কোনো ক্ষতি করেননি তো? বেলার প্রশ্নে রিহান নীরবই রইল। মনে হচ্ছে এই বিষয়ে কিছু না বলার কঠোর নির্দেশ তার রয়েছে। কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? আমার মামা কোথায়? রিহানের কণ্ঠে এবার খানিকটা কঠোর হয়ে উঠল। ম্যাম, আপনি যদি শান্তভাবে সহযোগিতা না করেন, তাহলে আমাদের জোর করতে হবে। রেহানের কথার অর্থ পুরোপুরি বুঝতে পারল না বেলা। সে এক গুয়ের মতো সেখানেই বসে রইল। অবশেষে রিহান রাচা আর লুসিকে নির্দেশ দিল বেলাকে ধরে রাখতে। তারপর ডাক্তারকে বলল দ্রুত তার চেকআপ শুরু করতে। রেহানের নির্দেশ পেতে রাচা আর লুসির মুহূর্তের মধ্যে নিজেদের প্রফেশনাল মুডে ফিরে এলো। এরপর রিহানের কথা মতো তারা শক্ত করে বেলাকে ধরে রাখলো। দুজনের এমন শক্তি বাঁধনে আটকে যেতেই বেলার ভেতরে উত্তেজনা আরো বেড়ে গেল। আহত পায়ের ব্যথাটাও যেন তীব্র হয়ে উঠল। তবু কোনো রকমে নিজেকে সামনে নিয়ে চুপ করে রইল। সে বেলাকে শান্ত থাকতে দেখে ডাক্তার নিজের কাজ শুরু করলেন। কিছুক্ষণ ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তিনি কিছু ওষুধ লিখে দিলেন। প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে নিজের ব্যাগ গুছিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। ডাক্তার বের হতেই যেন বেলার ধৈর্যের শেষ বাঁধটুকুও ভেঙে গেল। রাচা আর লুচির হাত থেকে নিজেকে ছাড়িয়ে খুঁড়িয়ে রিহানের সামনে এসে দাঁড়ালো সে। পায়ের চোট পুরোপুরি না সারাই ব্যথা তার মুখ কুঁচকে উঠলেও চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। বাহ! আগেই নিজের আঘাত করে নিজেরাই আঘাত করে তারপর আবার নিজেরাই চিকিৎসার ব্যবস্থা করে। ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল না? বেলার কথায় রিহানের মুহূর্তের জন্য থমকে গেল। তবু দ্রুত নিজেকে সামনে নিয়ে বেলার দিকে না তাকিয়ে রাজার দিকে তাকিয়েই বলল, "ম্যামের জন্য খাবার রেডি করো। সময় মতো ওষুধ খাবে। যেন কোনো রকম অসুবিধা না হয়। আর যদি সামান্য কোনো সমস্যাও হয় তাহলে স্যারের রাগ সম্পর্কে তো জানোই। উনি পুরোপুরি সুস্থ হলেই আমাকে খবর দেবে।" কথা শেষ করে রিহান ঘুরে দাঁড়াতেই বেলা চোখের পলকে তার শার্টের কলার চেপে ধরল। একটানে নিজের দিকে ফিরিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, "ওই কুত্তা, আমাকে মানুষ বলে মনে হয় না? কতক্ষণ ধরে জিজ্ঞেস করছি আমি কোথায়, আমার মামা কোথায়? একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে শুধু হুকুম করেই যাচ্ছিস কেন? আমার পেছনে তোরা সবাই মিলে কি ষড়যন্ত্র করছিস?" রেহান অপ্রস্তুত হয়ে গেলেও সংযত কণ্ঠে বলল, "ম্যাম প্লিজ আমার কলারটা ছেড়ে দিন। এটা ঠিক হচ্ছে না।" বেলার ঠোঁট বাঁকিয়ে আরো শক্ত করে কলার চেপে ধরল। "ছাড়বো না। আগে আমার প্রশ্নের উত্তর দিবি, তারপর তুই তোর কলার যেখানে খুশি যা। তাতে আমার কিছুই যায় আসে না। ভালোই বল আমি কোথায় আছি? আর আমার মামা কোথায়?" বেলার রুদ্র রূপ দেখে রিহান অজান্তেই ঢোক গেল। এতটুকু একটা মেয়ের এত ঝাঁজ, পুরো আগুনের গোলা। আর আমাদের স্যার, তিনি তো বারুদের স্তূপ। এ দুজনকে একসঙ্গে সামলানোই মুশকিল হবে। এদিকে রিহানকে এভাবে কলার ধরে থাকতে দেখে রাজার আর সহায় হলো না। সে দ্রুত এগিয়ে এসে বেলার কবজি ধরল। "আপনি কি করছেন? নন, দয়া করে রিহান স্যারকে ছেড়ে দিন।" রাজার কথার শুনেও বেলা একটুও নরম হলো না, বরং আরো শক্ত করে কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, "যতক্ষণ পর্যন্ত আমার উত্তর না পাবো ততক্ষণ পর্যন্ত তোকে আমি ছাড়ছি না, কুত্তা।" রিহান এবার সত্যিই দোঘটানায় পড়ে গেল। চাইলে এক ধাক্কায় বেলাকে সরিয়ে দিতে পারে, কিন্তু তাতে যদি বেলার আঘাত লাগে তাহলে তার স্যারের রোষ থেকে তাকে আর কেউ রক্ষা করতে পারবে না। একপাশ দাঁড়িয়ে থাকা লুসি আর লুয়াং ভীত চোখে পুরো দৃশ্যটা দেখছিল। নিজেদের মধ্যে থাই ভাষায় ফিসফিস করে কথা বলতে লাগলো। খং নং এর রাগটা তো একেবারে আমাদের চাং খং এর মতোই। দুজনের মেজাজই আগুন। এভাবে চলতে থাকলে এরা তো সারাক্ষণ সাপনেউলের মতো ঝগড়া করবে। লুসির বাংলা কথা শুনে লুয়াং নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। এদিকে রাজার ধৈর্যের বাঁধও ভেঙে গেল। সে পেছন থেকে এসে জোর করেই বেলাকে রিহানের কাছ থেকে ছাড়িয়ে নিল। হঠাৎ এমন টানাটানিতে বেলা আরো ক্ষিপ্ত হয়ে উঠল। প্রতিক্রিয়ায় সেও রাজাকে সজোরে ধাক্কা দিল। ধাক্কায় বেলা নিজেও কয়েক কদম পিছিয়ে গেলেও নিজেকে সামনে নিল, কিন্তু রাজা ভারসাম্য হারিয়ে পেছনের আলমারিতে গিয়ে সজোরে ধাক্কা খেল। সঙ্গে তার কপালে আঘাত লাগলো। আর আজ ঠিক সেই মুহূর্তেই দরজা ঠেলে রুমের ভেতরে প্রবেশ করলো সীমান্ত। এক নজরেই পুরো দৃশ্যটা তার চোখে পড়ল। রাচা কপাল চেপে দাঁড়িয়ে আছে, রিহানের শার্টের কলার এলোমেলো, আর বেলা উত্তেজনায় দ্রুত শ্বাস নিচ্ছে। রিহান তাড়াতাড়ি গিয়ে রাচাকে সামনে দাঁড় করালো। এদিকে বেলা আবার রাচার দিকে এগোতেই হঠাৎ নিজের কবজিতে শক্ত একটা টান অনুভব করলো। একবার ছাড়ানোর চেষ্টা করলো, ব্যর্থ। আরো একবার চেষ্টা করলো, তবুও ব্যর্থ।
মাথার ভেতর রাগ যেন মুহূর্তেই বিস্ফোরিত হলো। দাঁত কিরমির করতে করতে সামনে ফিরেই বলে উঠল, আমার আবার কোন কুত্তা আমারে ধরেছে? আজ সবাই মিলে আমার বাকিটা আর বলা হলো না। নিজেকে সীমান্তের শক্ত মুঠোর মধ্যে আবদ্ধ দেখে মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। সীমান্ত বরফ শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, এখানে কি হচ্ছে? সীমান্তের প্রশ্ন শুনে লুয়াং তাড়াতাড়ি সামনে এগিয়ে এলো। ভীত দৃষ্টিতে একবার বেলার দিকে তাকিয়ে থাই ভাষায় বলতে শুরু করলো, খং নং রিহান স্যারের কলার ধরে ফেলেছিলেন। স্যার অনেকবার ছেড়ে দিতে বলেছিলেন, কিন্তু উনি শোনেননি। পরে রাচাফি স্যারকে ছাড়ানোর জন্য এগিয়ে গেলে খং নং রাগের মাথায় তাকে ধাক্কা দিয়ে দেন। তখন রাচাফি পেছনের আলমারিতে গিয়ে আঘাত পান। খং চাই কথাগুলো বলতে বলতেই লুয়াংয়ের গলায় কান্না এসে ভর করলো। শেষ কথাটা না বলতেই সে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লুয়াংয়ের কথা শেষ হতেই সীমান্ত ধীরে ধীরে রাচার দিকে তাকালো। রাচা তখনও কপাল হাত চেপে রিহানের পাশে দাঁড়িয়ে আছে। সীমান্ত তীক্ষ্ণ দৃষ্টি একবার রাচার ফুলে ওঠা কপালে গিয়ে থামলো। এরপর ধীরে ধীরে সরে এলো রিহানের কুঁচকে যাওয়া শার্টের কলারের দিকে। কয়েক মুহূর্ত নীরব থেকে সে গভীর স্বরে বলল, লুয়াং যা বলছে সব সত্যি? রিহান আর লাচা দুজনেই মাথা নিচু করে রইল। কিছুক্ষণ নীরব থাকার পর রাজাই ধীরে ধীরে বলল, চাই আসলে খংনং ইচ্ছে করে কিছু করেনি। উনি শুধু নিজের প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন, তাই একটু উত্তেজিত হয়ে পড়েছিলেন। সীমান্তের চোখের দৃষ্টি একটুও নরম হলো না। কি প্রশ্ন? প্রশ্নটা শোনা মাত্র পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো উত্তর দিল না। এইদিকে বেলা নিজের কবজি ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছিল। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গলা উঁচু করে বলল, ওদের জিজ্ঞেস করছেন কেন? আমাকে জিজ্ঞেস করুন। বেলার কণ্ঠে শুনে সীমান্ত ধীরে ধীরে তার দিকে ফিরল। একটানে তাকে নিজের সামনে এনে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, বলো, কি জানতে চেয়েছিলি? সীমান্তের আশ্চর্য রকম শান্ত কণ্ঠে বেলা খানিকটা সাহস ফিরে পেল। সে দৃঢ় গলায় বলল, আমি শুধু জানতে চেয়েছি আমি কোথায় আছি আর আমার মামা কোথায়। বেলার কথা শুনে সীমান্ত এক হাত তুলে ধীরে ধীরে নিজের ঘাড় বুলিয়ে নিল। এরপর স্থির স্বরেই বলল, শুধু এই প্রশ্নের উত্তর না পেয়ে তুই রিহানের কলার ধরেছিস, রাজার গায়েও হাত তুলেছিস? বেলা তাড়াতাড়ি মাথা নাড়ালো। আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, উনি আমাকে পিছন থেকে টান দিয়েছিলেন, তাই ভারসাম্য হারিয়ে ধাক্কাটা লেগে গেছে। আমি জাস্ট শাট আপ। সীমান্তের বরফ শীতল কণ্ঠে বেলার বাকিটা গলায় আটকে গেল। আর একটা এক্সকিউজও শুনতে চাই না। যেই হাত দিয়ে আজ আমার লোকের গায়ে হাত তুলেছিস, সেই হাত আর কখনো আমার মানুষদের দিকে উঠবে না। আর আমার লোকেদের অসম্মান করার পরিণতি কি হতে পারে সেটা আজ থেকে মনে রাখবি। কথাগুলো বলার সময় সীমান্তের কণ্ঠে কোনো চিৎকার ছিল না, বরং সেই অস্বাভাবিক শান্ত স্বরটাই চারিপাশের পরিবেশকে আরো ভারী করে তুলল। রিহান, রাচা, লুসি কেউ একটা শব্দও করার সাহস পেল না। বেলা কয়েক মুহূর্ত স্থির হয়ে সীমান্তের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর রাগ এখন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু সীমান্তর চোখের সেই শীতল দৃষ্টির সামনে প্রতিবাদের ভাষাটাও যেন এক মুহূর্তের জন্য হারিয়ে গেল। গল্পের নায়কের নাম দিগন্ত পরিবর্তন করে সীমান্ত রাখা হয়েছে। যেহেতু নাম নিয়ে একটু সমস্যা হয়েছিল, তাই চেঞ্জ করে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে।